পৌর নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ। প্রত্যয়নকারীর নাম জমা দিল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। কমিশন ও রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক আস্থা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ। বগুড়ায় শিয়া মসজিদে গুলির ঘটনা তদন্তে কোনো অগ্রগতি হয়নি, জানালেন পুলিশ সুপার। আটক ৩ জন রিমান্ডে। আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন। আইএসের কথা বলে দেশকে অকার্যকর করার অপচেষ্টা চলছে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর। কক্সবাজারে প্রশিক্ষণের সময় কামানের গোলা বিস্ফোরণে সেনা সদস্য নিহত। আহত ৩ জনকে আনা হয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। এবং যানজট নিরসনে গাজীপুর থেকে রাজধানীর হাতিরঝিল পর্যন্ত সড়কের ২২টি স্থানে ইউলুপ নির্মাণের সিদ্ধান্ত। প্রকল্প বাস্তবায়ন করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। নির্বাচন কমিশনে পৌরসভা নির্বাচনে দলের মনোনয়ন ফর্মে প্রত্যয়নকারীর নাম জমা দিয়েছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে দলের মনোনয়ন ফর্মে প্রত্যয়নকারীর নাম লেখা চিঠি পৌঁছে দেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সরকারি ছুটির দিন হলেও কমিশনে প্রত্যয়নপত্র গ্রহণ করেন উপসচিব মোখলেসুর রহমান। তফসিল ঘোষণার দিনই পরবর্তী 5 দিনের মধ্যে পৌর নির্বাচনে দলের মনোনয়ন ফর্মে প্রত্যয়নকারীর নাম সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আর নির্বাচন কমিশনে জমা দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে নির্দেশ দেন সিইসি। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সদস্য রিয়াজুল করিম কাউসার কমিশনে এসে দলের পক্ষ থেকে মনোনয়ন ফর্মে প্রত্যয়নকারীর নাম লেখা চিঠিটি পৌঁছে দেন নির্বাচন কমিশনে। ক্ষমতাসীন দলটির পক্ষে প্রত্যয়নকারী হিসাবে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম জমা দেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবারের পৌর নির্বাচনে মনোনয়নপত্র দেওয়ার ক্ষমতা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা অর্পণ করা হয়েছে। এর আগে বিএনপির 5 সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সহ প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স। তিনি জানান দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান স্বাক্ষর করবেন মনোনয়নপত্রে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পৌরসভা মেয়র পদে প্রার্থী মনোনয়ন প্রত্যয়ন প্রদানের জন্য আমাদের দলের যুগ্ম মহাসচিব জনাব মোহাম্মদ শাহজাহান সাহেবকে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা প্রদান করেছেন। জাতীয় পার্টির পক্ষে দলের প্রধান হুসেইন মোহাম্মদ এরশাদকে করা হয় প্রত্যয়নকারী। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ উনি আমাদের পার্টির চেয়ারম্যান, উনি নিজেই পার্টির পক্ষ থেকে নমিনেশন দিবেন। কমিশনের পক্ষে প্রত্যয়নপত্র গ্রহণ করেন অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান। আসন্ন যে পৌরসভা নির্বাচন হবে তাতে রাজনৈতিক দলের পক্ষ থেকে কার স্বাক্ষরে সেই প্রার্থী তাদের দলীয় প্রার্থী এ ব্যাপারে 5টি দলের পক্ষ থেকে লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এছাড়া জাসদ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষে প্রত্যয়নপত্র জমা দেন দল দুটির প্রতিনিধিরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে সারা দেশে ভোটের হাওয়া বইতে শুরু করেছে। রাজধানীর পাশের জেলা নরসিংদীর চিত্র ব্যতিক্রম নয়। মনোনয়ন চূড়ান্ত না হওয়ায় এখানকার মেয়র পদপ্রার্থীদের জনসংযোগ তেমনভাবে শুরু না হলেও ভোটারদের আশীর্বাদ নিতে শুরু করেছেন কাউন্সিলর প্রার্থীরা। দীর্ঘদিন পর নির্বাচনে এই আমেজ উপভোগ করছেন ভোটাররাও। তবে দলীয় ভিত্তিতে হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কায় রয়েছেন কেউ কেউ। এই অবস্থায় ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। নরসিংদী ঘুরে এসে পৌর নির্বাচনের খবর জানাচ্ছেন কামরুজ্জামান মামুন। এই চিত্রই যেন বলে দিচ্ছে নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। কেননা নির্বাচন ছাড়া রাজনৈতিক নেতাদের মাঠে নামার এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। মনোনয়ন সংগ্রহের পর থেকেই নিজের অবস্থানকে জানান দিতে তৎপর রয়েছেন কাউন্সিল প্রার্থীরা। প্রার্থিতা চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে তারা জনসংযোগ করছেন এলাকার মোড়ে মোড়ে। সমাজে কর্মকাণ্ড করি কিন্তু এত বড় হয়েছি, জনগণের মাঝে কিন্তু আমি কিন্তু থাকতে চাই, জনগণের ভালোবাসা নিয়ে থাকতে চাই। তবে দলীয় সমর্থন চূড়ান্ত না হওয়ায় নির্বাচনী প্রচারণায় কিছুটা কম দেখা যাচ্ছে মেয়র পদপ্রার্থীদের। এর মাঝেও জনসংযোগের মাধ্যমে নিজের জনপ্রিয়তার জানান দিয়ে দলের নজর কাড়ার চেষ্টা চালাচ্ছেন কেউ কেউ। সাধারণ জনগণ, বেশিরভাগ সংখ্যক জনগণ যাকে চায় তাকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিবে আমার দল, এটা আমার প্রত্যাশা। আমার সকল কাজ থাকবে মঙ্গলের, উন্নয়নের এবং
মানব কল্যাণে। দল থেকে যখন ঘোষণা আসবে যে আপনারা নির্বাচনে নামেন, আমরা ইনশাল্লাহ তখনই নির্বাচনে নেমে যাব। লেভেল প্লেইং ফিল্ডের জন্য ভালো থাকে, সেটাই আমরা সরকারের কাছে চাবো। দীর্ঘ বিরতির পর হঠাৎ এই নির্বাচনী আমেজ উপভোগ করছেন ভোটাররাও। চূড়ান্তভাবে প্রচার প্রচারণা শুরু না হলেও ভোট দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা। বিপদ আপদে এগিয়ে আসে তাদেরকে আমরা ভোট দিব। রাস্তাঘাট জানি ঠিকঠাক করে রাখবো, আমাদের দুঃখ সুখের মাঝে সবসময় থাকবো, তাকে আমরা ভোট দেব। এদিকে দেশের ইতিহাসে প্রথমবারের মতো দলীয়ভাবে অনুষ্ঠিত হতে যাওয়া স্থানীয় সরকারের এই নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কায় আছেন ভোটারদের কেউ কেউ। গ্রেপ্তার ভয় আছে, তারা মাঠে নামতেছে না। কোনো দল যাকেই মনোনয়ন দেখ, তবে আমি চাই, আমি একজন সাধারণ শিক্ষিত যুবক হিসাবে, এই জনগণ কোনো ভুল করবে না। আগামী 30 ডিসেম্বর প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়া 236টি পৌরসভার মধ্যে নরসিংদীর রয়েছে 3টি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, নরসিংদী। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পৌর নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতার পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা। তাদের মতে নতুন ভোটারদের নির্বাচনে অন্তর্ভুক্ত করতে সময় বাড়ানোর দাবির বিষয়টিও বিবেচনায় নেয়ার সুযোগ রয়েছে নির্বাচন কমিশনের। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। এমন কি প্রয়োজন পড়ল যে 50 লক্ষ ভোটারের জীবনের প্রথম ভোটটি দেওয়ার অভিজ্ঞতা থেকে বঞ্চিত রেখে 3 দিন আগেই ভোটটি আয়োজন করতে হবে? পৌরসভা নির্বাচনে শর্ত সাপেক্ষে অংশগ্রহণের সিদ্ধান্ত ঘোষণার সময় এভাবেই নতুন ভোটারদের বাদ রেখে নির্বাচন অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তোলে বিএনপি। নতুনদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার জন্য 15 দিন সময় বাড়ানোর দাবি জানায় দলটি। একই দিন ক্ষমতাসীন মহাজোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকেও জানানো হয় এ দাবি। এ নিয়ে নির্বাচন কমিশন এখন পর্যন্ত আগের সিদ্ধান্তে অনড় থাকার মনোভাব দেখালেও স্থানীয় সরকার বিশেষজ্ঞরা মনে করেন কমিশনের সদিচ্ছার উপরই নির্ভর করছে এর সমাধান। নতুন ভোটার যারা হয়েছে তারা ভোটটা দিতে পারবেন না। যদি নির্বাচন কমিশন মনে করে আমরা নির্বাচনটাকে ইনক্লুসিভ করব, সবার অংশগ্রহণটাকে সহজ করব, তাহলে এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ারে। এটা তেমন কোনো বড় ধরনের ব্যত্যয় ঘটবে বলে মনে হয় না। নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও আন্তরিক হওয়ার তাগিদ দিয়ে তারা বলছেন একরোখা মনোভাব পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। এখন বিএনপির সাথে ডেকে কথা বলতে পারেন। বিএনপির উচিত এটা গ্যালারি প্লে না করে সাংবাদিক সম্মেলনে যেমন বলছেন নির্বাচন কমিশনের সাথে কথা বলা, তাহলে এটা বরফ গলবে। এবং আমার মনে হয় না আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কোনো বড় ধরনের কোনো অপোজিশন আছে এটাতে। একগুয়েমি বা অনড় মনোভাব সেটা যেই পক্ষে হোক, নির্বাচন কমিশন হোক বা অন্য পক্ষের হোক, যেন এই প্রয়োজনটা আমরা মেটাতে ব্যর্থ না হই। এদিকে নিজস্ব লোকবল থাকা সত্ত্বেও প্রশাসনিক কর্মকর্তাদের নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়ার বিষয়টিকেও ভালোভাবে দেখছেন না এই বিশ্লেষক। এটা অনেকটা যেন নিজের হাত পা নিজে পেছনে বন্ধ করে নিজের শক্তি প্রয়োগের কোনো ইচ্ছাই যেন নাই। নির্বাচন কমিশন আস্থা সংকটে ভুগছে বলে মন্তব্য করে তিনি বলেন দায়িত্বশীল অবস্থানে থেকেই ভাবমূর্তি ফিরিয়ে আনতে এই নির্বাচনকে কাজে লাগানোর সুযোগ রয়েছে কমিশনের। আস্থা তৈরি করার। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় শিয়া মসজিদে দুর্বৃত্তের গুলিতে নিহতের ঘটনায় গ্রেপ্তার 2 জনকে 7 দিন করে এবং একজনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার বিকেলে বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামসুন্দর রায় এই আদেশ দেন। এখন পর্যন্ত এই ঘটনায় 6 জনকে আটক করা হয়েছে। এদিকে ঘটনার পর এখনও উৎকণ্ঠা বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। তবে ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর এলাকায় আল হোসেন মসজিদে মাগরিবের নামাজ পড়ার সময় মুসল্লিদের উপর গুলি চালায় দুর্বৃত্তরা। এতে মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন সহ 4 জন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু হয়। আমার কাছে মনে হয় যে মসজিদের সেই আক্রমণটা ছিল খুবই স্বল্প সময়ের, হয়তো সর্বোচ্চ 2 মিনিটের একটি অপারেশন। তারা অপারেশনটা করে খুব দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং গুলির খোসা থেকে আমরা যেটা বুঝতে পারি যে এটি .22 বোরের রিভলভার ইউজ করা হয়েছিল। আমরা যে 2 জনকে আটক করেছি, জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করেছি, তাদের কাছ থেকে এখন পর্যন্ত আমরা সন্তোষজনক কোনো জিজ্ঞাসাবাদের মাধ্যমে সন্তোষজনক কোনো অগ্রগতি এখন পর্যন্ত আমরা করতে পারি নাই। বাট আমাদের জিজ্ঞাসাবাদ চলছে। এই বিষয় সহ আরো অন্যান্য বিষয় নিয়ে আমরা তদন্ত করতেছি। হোসেনি দালানে বোমা, বগুড়ায় শিয়া মসজিদে গুলি করে একজনকে হত্যা কিংবা খ্রিস্টান ধর্মযাজকের উপর হামলা ও হত্যার হুমকি সবই পরিকল্পিত বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
তারা বলছেন, এসব মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সচেষ্ট থাকলেও মাঠ পর্যায়ের সদস্যদের সক্ষমতার ঘাটতি রয়েছে। আর অপরাধ বিজ্ঞানীদের মতে জঙ্গিবাদ নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর পরস্পর দোষারোপমূলক নীতির সুযোগে মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্রবাদ। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। মহররমের রাতে হোসেনি দালানে বোমা হামলায় দুজনকে হত্যার আতঙ্ক যখন কিছুটা কেটেছে, তখন বগুড়ায় শিয়া মসজিদে গুলি করে হত্যা করা হলো একজনকে। এতে আহত হন বেশ কয়েকজন। একইভাবে পাবনার ঈশ্বরদীতে ধর্মযাজক লুক সরকার হত্যা চেষ্টা কিছুটা আড়াল হতেই রংপুর, দিনাজপুর ও খুলনায় হত্যার হুমকি দেওয়া হয় ধর্মযাজকদের। এর কিছুদিন আগে দিনাজপুরে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয় এক ইতালিয়ান নাগরিকের উপর। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ঘটনার আলামত দেখে মনে হয় একের পর এক এই হামলা পরিকল্পিত কোনো গোষ্ঠীর কাজ। সুপরিকল্পিতভাবে ধারাবাহিকভাবে বাংলাদেশের ভিতরে যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো আছে তারা নতুন কৌশলে নতুন লক্ষ্যে এই শিয়া সম্প্রদায় যারা একেবারে নিরীহ, অনুল্লেখিত, যেটাকে ইনসিগনিফিক্যান্ট বলা যায়, তাদের উপর আক্রমণ চালাচ্ছে। আপনার তাজিয়া মিছিলে হামলার যে মূল পরিকল্পনাকারী তিনি বন্দুকযুদ্ধে মারা গেলেন। হোয়াট ডাজ ইট মিন? আর অপরাধ বিজ্ঞানীদের মতে উগ্রবাদ ইস্যুতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপের যে নীতিতে চলছে, এসব হামলার ঘটনা তারই ফল। জঙ্গিবাদের যে উত্থান, মানে এইখানে কিন্তু আপনার আমাদের যে কনফ্রন্টেশনাল পলিটিক্স তার একটা বড় ভূমিকা রয়েছে। এখানে সরকার এবং বিরোধী দল তাদের নিজেদের স্বার্থে জঙ্গিবাদকে ব্যবহার করছে। এই জায়গায় কিন্তু সদিচ্ছা দরকার। এই জঙ্গি সংগঠন তো বহুদিন ধরে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে, যেহেতু তারা এখন অনেকটাই কোণঠাসা বিভিন্ন কারণে। বিশ্বে যে সমস্ত লিডিং জঙ্গি সংগঠনগুলো আছে, যেমন আইএস, আল কায়দা, বোকো হারাম, পাকিস্তানের লস্করে তৈবা, তাদের কাছে তাদের উপস্থিতিটা সরবে জানাতে চায়। তবে তারা মনে করেন এসব নাশকতার ফলে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা পড়বেন আতঙ্কে, আর তাই আইনের পাশাপাশি রাজনৈতিকভাবে এসব মোকাবেলার তাগিদ তাদের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। মার্কিন মদদে বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করার চক্রান্ত চলছে বলে সরাসরি অভিযোগ করলেন সরকারের দুই মন্ত্রী। শনিবার ঢাকায় এক ইমাম সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশে আইএস নেই, তবে আইএস এর নাম ব্যবহার করে বিভ্রান্ত করার চক্রান্ত চলছে। আর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে প্রবেশের চেষ্টা থেকেই যুক্তরাষ্ট্র এখানে জঙ্গিবাদ প্রতিষ্ঠায় তৎপর আছে। বাংলাদেশে অবস্থানরত দুই বিদেশি নাগরিক হত্যা, শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে বোমা হামলা কিংবা বগুড়ায় শিয়া মসজিদে গুলি চালিয়ে হত্যাকাণ্ডের মতো ঘটনা সংবাদ শিরোনাম হচ্ছে বারবার। আর এসব ঘটনায় ধর্মীয় উগ্রবাদী সংগঠন আইএসকে জড়িয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক ইহুদি মালিকানাধীন পর্যবেক্ষণ সংস্থা সাইট ইন্টেলিজেন্স থেকে বার্তাও প্রকাশ হচ্ছে বারবার। এমন পরিস্থিতিতে ইসলামের আবরণে বাংলাদেশে যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে ধর্মীয় নেতাদের সচেতন করতে ঢাকার কামরাঙ্গীচরে আয়োজন করা হয় এই ইমাম সম্মেলন। স্থানীয় সংসদ সদস্য খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই এ ধরনের ঘটনা ঘটছে। আইএসের জন্মদাতা কারা? আমেরিকা। এই জঙ্গিদের মূল জন্মদাতা আমেরিকা, যারা নাকি আমাদেরকে সপ্তম নৌবহর পাঠিয়েছিল 71 সালে মুক্তিযুদ্ধের সময়। আজকে বিভিন্ন দেশে যারা জন্ম দিচ্ছে তাদের বিভিন্ন দেশে তারা এখন মার খাচ্ছে। যাদেরকে সৃষ্টি করছে, সৃষ্টি তাদের সৃষ্টিকর্তাকে উপরে আজকে হামলে পড়ছে, আক্রমণ করছে। আজকে বলে এরা যে জঙ্গিবাদের দমনে বাংলাদেশের সাথে আমরা আছি, এরা নূতন ষড়যন্ত্র করছে বাংলাদেশটাকে যাতে আবার জঙ্গি রাষ্ট্র বানিয়ে বাংলাদেশে আবার কোনো রকম প্রবেশ করতে পারে। বাংলাদেশে শিয়া সুন্নি বিভেদ তৈরির চেষ্টা রুখে দিতে আলেম সমাজের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো একটা ঘটনা ঘটিয়ে 5 মিনিটের মধ্যে মিডল ইস্টের থেকে একটা বার্তা চলে যায় আমেরিকায়, সেই আমেরিকায় সাইট নামক আরেক বার্তার মাধ্যমে বলে এটা আইএস করেছে। আইএস এর কোনো এখানে সংগঠন নেই, আইএস এর কোনো এখানে কার্যকলাপ নেই, কিন্তু বলছে আইএস। আইএস এর নাম দিয়ে আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করবে এবং বিভেদের সুযোগ নিয়ে আজকে আমাদেরকে অকার্যকর করবে। তারা অভিযোগ করেন এসব ষড়যন্ত্রের সঙ্গে যোগসাজশ রয়েছে বিএনপি জামাতের। নানান ধরনের অপকৌশল। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। নাশকতার পরিকল্পনার সময় ককটেল ও জিহাদি বই সহ শিবিরের 6 নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে অভিযান চালিয়ে রাজধানীর আরামবাগ থেকে শিবিরের মতিঝিল থানা সভাপতি ও পল্টন থানা সাধারণ সম্পাদক সহ 6 জনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছে থাকা জিহাদি বই, শিবিরের সদস্য ফর্ম ও 11টি তাজা ককটেল জব্দ করা হয়েছে। তারা নাশকতার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে পুলিশ। গতকালকের যে মিটিংটা ছিল তাদের সাংগঠনিক কার্যক্রমের একটা প্রক্রিয়া ছিল, সেটাতে তারা গোপনভাবে মিলিত হয়ে এখানে সরকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করার জন্য একত্রিত হয়ে গোপনভাবে মিটিং করছিল। ওই সময় আমরা অভিযান পরিচালনা করে 11টা ককটেল পাই এবং এখানে জামাত শিবিরের বেশ কিছু গোপন নথি এবং তাদের বিভিন্ন সময়ে কর্মকাণ্ড পরিচালনা কিছু ব্যানার জব্দ করি। প্রবাসের সময় আরো থাকছে। যুক্তরাষ্ট্র থেকে আনা যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান চট্টগ্রামের নৌ ঘাঁটিতে পৌঁছেছে। অত্যাধুনিক অস্ত্রসজ্জিত হওয়ার পর যুক্ত হবে বহরে। এবং রুশ বিমান ভূপাতিত করার জন্য আঙ্কারা দুঃখ প্রকাশ করলেও তুরস্কের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করল রাশিয়া। কক্সবাজারে প্রশিক্ষণের সময় কামানের গোলা বিস্ফোরণে ইব্রাহিম নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো 3 জন। আহত 3 জনকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হচ্ছে। রামু 10 পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক জানান, শনিবার সন্ধ্যা 7:30টার সময় উখিয়া উপজেলার মনখালী এলাকায় সেনাবাহিনীর নিয়মিত মহড়া চলছিল। এ সময় গোলা কামানে ভর্তি করতে গিয়ে বিস্ফোরণে কর্পোরাল ইব্রাহিম খলিল নিহত হন। এতে আহত হন তার পাশে থাকা লেন্স নায়েক হাবিব, সার্জেন্ট রাসেল ও কর্পোরাল হুমায়ুন। আহতদের উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাদের 3 জনকে বিশেষ হেলিকপ্টারে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হচ্ছে। নড়াইলে গাজী রইস উদ্দিন নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে লোহাগড়ার ধোলাইতলা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলা শহর থেকে বাড়ি ফিরছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য গাজী রইস উদ্দিন বেবি ওরফে বেবি গাজী। এ সময় পথরোধ করে তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাদের ধারালো অস্ত্রের এলোপাথারি কোপে ঘটনাস্থলে নিহত হন বেবি গাজী। এদিকে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। কাজল সাহেবকে ওনাদেরকে এখানে পৌঁছে দিয়ে ও বাড়ি যাচ্ছিল। ধলইতলা গ্রামের প্রবেশের আগে ওই যে ব্রিজটা আছে, ওই ব্রিজটার ওখানে কয়েকজন উৎপাতে ছিল, ওরে কুবাই মারি ফেলা গেছে। গ্রাম দলাদলি রেসকে কেন্দ্র করে ওই গ্রামেরই গাজী রইস উদ্দিন বেবি ওনাকে ভাকারা দখলপ্রাপ্ত করে হত্যা করেছে। আমাদের এই ব্যাপারে উদ্বোধন কর্মকর্তা সবাই ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং এরপরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যানজট নিরসনে গাজীপুর থেকে রাজধানীর হাতিরঝিল পর্যন্ত সড়কের 22টি স্থানে ইউলুপ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্য 4টি সংস্থার সমন্বয়ে এই প্রকল্প বাস্তবায়ন করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শনিবার বিকেলে রাজধানীতে ইউলুপ বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এ সময় বলা হয়, গাজীপুর থেকে হাতিরঝিল পর্যন্ত সড়কের 32.5 কিলোমিটারে ইউটার্ন বন্ধ করে ইউলুপ নির্মাণ করা হলে যানজট 25 থেকে 30% কমবে। সভায় ডিসিসি উত্তরের মেয়র আনিসুল হক বলেন, জমি অধিগ্রহণ করে অচিরেই কাজ শুরু করে আগামী জুন মাসের মধ্যে প্রকল্পটি শেষ করা হবে। এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তার মন্ত্রণালয় থেকে এই প্রকল্পে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এটাকে যদি আমরা করি, আমরা মনে করি যে 6 মাসের মধ্যে সম্ভব এবং 25 থেকে 30% লোড 6 মাসের মধ্যে ঢাকা শহরের এই রাস্তায় যানজট লোড কমানো সম্ভব। আমাদের টার্গেট হলো যে কোনোভাবে জুন মাসের মধ্যে এটাকে শেষ করা। সড়কের জায়গা কার জন্য? জনগণের জন্য। কাজেই জনস্বার্থে সড়কের জায়গা যদি অন্য কোনো কাজে ব্যবহার করতে হয় অবশ্যই করা হবে। লক্ষ্যটা তো যানজট নিরসন, সেটা তো সড়কেরই সাবজেক্ট। রাজশাহী অঞ্চলে আদিবাসীদের ভাগ্য উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে বিভিন্ন এনজিও, তবে তাতেও ভাগ্যের পরিবর্তন হয়নি তাদের। আদিবাসী অধ্যুষিত গ্রামবাসীর অভিযোগ, উন্নয়ন কর্মীরা আদিবাসীদের উন্নয়নে তেমন কিছুই করছে না। অবশ্য আদিবাসী নেতা সহ এনজিও কর্মীরা অভিযোগ মানতে নারাজ। বিশেষজ্ঞরা বলছেন, আদিবাসীদের নিজেদের গ্রাম সংগঠনগুলোকে শক্তিশালী করতে হবে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। আদিবাসী এই রাখাল ছেলের বাঁশিতে উচ্ছ্বাস না বেদনার সুর, যতটা মিষ্টতা ঠিক তার উল্টো চিত্র তাদের গায়ে। কৃষি শ্রম বাদে হতদরিদ্র আদিবাসীদের অধিকাংশেরই অলস সময় কাটে।
25 বছর ধরে এ অঞ্চলে তাদের রাজনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা কাজ করলেও তাদের ভাগ্যের উন্নয়ন হয়নি। অনেক নেতারা আছে হয়তো বা রিলিফ সরকার থেকে দেয়, রিলিফ কার্ড দেয়, যারা নেই ওরা 3-4টা করে একবারে নেই। এখন খালি কোনো রকম করে দিনটা চালাচ্ছে। আদিবাসীর মধ্যে যেসব সংগঠনগুলো কাজ করে এগুলো সেই রকম কাজ করে না। তবে এ অঞ্চলে বাঙালি ও আদিবাসী নেতা সহ এনজিও কর্মীরা অভিযোগ অস্বীকার করেছে। এটা তাদের একটা ভুল ধারণা, তার কারণ আমাদের দলের কিন্তু আদিবাসীরাও কিন্তু নেতা আছে। আমাদের সাথে সম্পর্ক রেখে কিভাবে কাজ করবে সেই বিষয়ে তারা যদি আমাদের সাথে আলোচনা করে অবশ্যই আমাদের উন্নয়ন অনেক আগাবে। আদিবাসী পরিষদের তো নিজে অর্থ নেয়, নিজে অর্থের সম্মতি দিতে পারি না। আর সমাজসেবা অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন, আদিবাসীদের কার্যক্রমে এনজিও কর্মীদের আরো সচেষ্ট হতে হবে। সরাসরি ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করছে না, তারা বিদেশি ডোনারদের কাছ থেকে যা আর্থিক সহায়তা পেলে হয়তো সামাজিক প্রোগ্রাম বা কিছু অর্থনৈতিক প্রোগ্রাম তারা করে। তো এই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে 2-1টা হয়তো ভালো। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, আদিবাসীদের সামাজিক দুরবস্থা পরিবর্তনে তাদের গ্রাম সংগঠনগুলোকে আরো শক্তিশালী করতে হবে। তাদের কার্যক্রমকে মূলত সেমিনার, আলোচনা এবং কিছু সমাবেশের মধ্যে সীমাবদ্ধ করছেন। তাদের প্রচলিত গ্রাম সংগঠন আছে, সেই সংগঠনকে শক্তিশালী করা তাদের উচিত ছিল। রাজশাহীতে আদিবাসীদের ভাগ্য উন্নয়নে কাজ করছে 10টি বেসরকারি সংগঠন ও 4টি রাজনৈতিক সংগঠন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। এবার প্রবাসের খবর। আগামী 15 ডিসেম্বর যুক্তরাজ্যের চেডওয়েলহিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশি মালিকানাধীন ব্যাংকোয়েটিং হল মেফেয়ার ভেন্যু। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন হলের স্বত্বাধিকারী মোহাম্মদ ওয়াজেদ হোসেন সেলিম। এ সময় তিনি সাংবাদিকদের জানান, 1100 আসন বিশিষ্ট এই হলে আধুনিক সুযোগ সুবিধার সবকিছুই থাকবে। সংবাদ সম্মেলন শেষে তিনি সাংবাদিকদের হলের বিভিন্ন উন্নয়ন কাজ দেখান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে লন্ডন ছাত্রলীগের নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লন্ডন ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ, সাধারণ সম্পাদক সজীব ভূঁইয়া, প্রচার সম্পাদক আবুল ফয়েজ প্রমুখ। খুব শিগগিরই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জিএসপি ফিরিয়ে দেবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। শনিবার দুপুরে চট্টগ্রামের হালিশহর আবাহনী মাঠে মেট্রোপলিটন চেম্বার আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। আমাদের জিএসপি নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তারা এখন আর কোনো সমস্যা দেখেন না। এখন পাওয়ার ব্যাপার আমি নিজে মনে করি যে কংগ্রেসের মিটিং হলেই বাংলাদেশ বিরুদ্ধে যে জিএসপি স্থগিত করেছে সেটা আমরা ফিরে পাবো। যেই কাজটা তারা করেছে এটা অন্যায় করেছে, কারণ আমাদের থেকে অনেক দেশ যারা আমাদের কাছাকাছিও তারা পেয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর জন্য যুক্তরাষ্ট্র থেকে আনা যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান এখন চট্টগ্রামের নৌঘাটিতে। শনিবার বেলা 11:15টায় চট্টগ্রাম নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আক্তার হাবিব জাহাজটি গ্রহণ করেন। 11 অক্টোবর যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ঘাঁটি আলমেগা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে জাহাজটি। বিস্তারিত কমলদের রিপোর্টে। বাংলাদেশ নৌবাহিনীর জন্য যুক্তরাষ্ট্র থেকে সংগৃহীত যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান চট্টগ্রাম নৌঘাটিতে আসার পর প্রচলিত রীতি অনুযায়ী বরণ করে নেওয়া হয়। এ সময় নৌবাহিনীর বাদক দল রণসঙ্গীত সহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে জাহাজটিকে অভিনন্দন জানায়। জাহাজের ওয়েট 3500 টন এবং জাহাজটি 29 নট গতিবেগে চলতে পারে। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই কাটার জাহাজটি 1968 সালের 16 নভেম্বর প্রথম যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড যাত্রা শুরু করে। পরবর্তীতে চলতি বছর 3 ফেব্রুয়ারি এটি ডিকমিশন করে, আর গত 5 মে এটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড। জাহাজটি বাংলাদেশ নৌবহরে 9ম ফ্রিগেট স্কোয়াড্রনে অন্তর্ভুক্ত করা হয়েছে। 115 মিটার দৈর্ঘ্য এবং 13 মিটার প্রস্থের এই জাহাজটি পরিচালনার জন্য 21 জন অফিসার এবং 157 জন কর্মকর্তা যুক্তরাষ্ট্রে গিয়ে প্রশিক্ষণ নিয়েছে। নৌবাহিনী যে শক্তি বৃদ্ধি হবে তাতে আমাদের যে ইজেড আছে
ওখানে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিসকে নৌবাহিনী আরও ভালোভাবে সাপোর্ট দিতে পারবে। সমুদ্র অভিযান জাহাজটি নৌবাহিনীর দ্বিতীয় বৃহত্তম যুদ্ধ জাহাজ। এর আগে যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা হয়েছিল সমুদ্রজ নামে অপর একটি যুদ্ধ জাহাজ। 2030 সালের মধ্যে ফোর্সেস গোল অর্জনের জন্য বাংলাদেশ নৌবাহিনীকে একটি ত্রিমাত্রিক বাহিনীতে রূপ দেওয়ার চেষ্টা করছে সরকার। আর এরই অংশ হিসেবে সংগ্রহ করা হচ্ছে বড় বড় যুদ্ধ জাহাজ। আর এ বহরে আগামী বছর যুক্ত হচ্ছে সাবমেরিন। চট্টগ্রাম নৌঘাটি থেকে কমল দে, সময় সংবাদ। পর্যাপ্ত নিরাপত্তা থাকায় বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শনিবার বিকেলে রাজশাহীর কলেজিয়েট স্কুল মাঠে 7 দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন। সামাজিক অনুষ্ঠানে, অনেক আচার অনুষ্ঠানে গত পরশুদিন বিদেশি অতিথি অ্যাম্বাসেডর হাই কমিশনার তাদের সাথে আমরা রাতের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। খোলা জায়গায় আপনারা দেখবেন যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি ঢাকায় হচ্ছে। কিছুদিন আগে আপনার ফোক ফেস্টিভ্যাল হয়েছিল, এখন হচ্ছে ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল, সেখানেও তারা উপস্থিত থাকছেন রাতভর। তো এখানে সমস্যার কিছু নেই। চট্টগ্রামে এসে পরিবহনের শাখা থেকে পাচারের সময় 1 লাখ পিস ইয়াবা জব্দ করেছে র্যাব। এ সময় শাখা ব্যবস্থাপক সহ 2 জন আটক করা হয়। র্যাব জানায় এসে পরিবহনের ধনিয়ালপাড়ার শাখা থেকে ইয়াবা পাচার হচ্ছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় একটি কাঠের আলমারির ভেতরের 2টি ড্রয়ার থেকে 1 লাখ পিস ইয়াবা জব্দ করে র্যাব। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাখার ব্যবস্থাপক SM মবিন ও কর্মচারী শামসুদ্দিন সবুজকে আটক করা হয়। কাঠের আলমারিটি ঢাকার নারায়ণগঞ্জের আনোয়ার হোসেন নামে একজনের কাছে পাঠানো হচ্ছিল বলে জানিয়েছে র্যাব। আনুমানিক আমরা ধারণা করছি এখানে 1 লাখ কিংবা 1 লাখের মতো কম বেশি ইয়াবা আছে। যে পাঠিয়েছে এবং যাকে পাঠিয়েছে সেই কাগজগুলো আমরা জব্দ করেছি। এখান থেকে এখন আপাতত আমরা সন্দেহজনকভাবে যে এই পার্সেলটা রিসিভ করেছিল এসে পরিবহনের সেই কর্মচারী এবং এখান থেকে যে ম্যানেজার তাকে আমরা সন্দেহজনক হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। পরবর্তী এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেশের বাইরের খবর। গুলি করে রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার 4 দিন পর দুঃখ প্রকাশ করলেও ক্ষমা না চাওয়ায় তুরস্কের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করল রাশিয়া। শনিবার রাজধানীর আঙ্কারায় একটি অনুষ্ঠানে সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, গুলি করে বিমান ভূপাতিত করা উচিত হয়নি, আর এমন ঘটনা ভবিষ্যতে ঘটবে না বলেও আশ্বাস দেন তিনি। তবে এরদোয়ানের বক্তৃতার পরই ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয় তুরস্কের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের একটি ডিক্রি সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি জানানো হয়েছে ক্ষমা না চাওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞার কোনো নড়চড় হবে না। এরদোয়ানের সাক্ষাৎ করার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে মস্কো। এই ঘটনার জন্য আমরা সত্যিই দুঃখিত। আশা করছি এমনটা আর হবে না। তুরস্ক কখনোই উত্তেজনা বা সংঘাত চায় না। ইরাকের উত্তরাঞ্চলে একটি গণকবরের খোঁজ পাওয়া গেছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। সেখান থেকে সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের 110 নাগরিকের মৃতদেহ উদ্ধার করা হয়। ইয়াজিদি অধ্যুষিত ইরাকের নিনেভে প্রদেশের সিনজার শহরের 10 কিলোমিটার পশ্চিমে এই গণকবরের সন্ধান পাওয়া যায়। চলতি মাসের প্রথম দিকে সিনজার শহরটি জঙ্গি গোষ্ঠী IS এর কাছ থেকে পুনরুদ্ধার করে কুর্দি বাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রত্যক্ষদর্শীরা জানায় গণকবরটির চারপাশে বিস্ফোরক পেতে রেখেছিল জঙ্গিরা। 2 সপ্তাহ আগে একই এলাকায় আরেকটি গণকবর থেকে 80 জন ইয়াজিদি নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। সিনজারের আশপাশের এলাকা থেকে এই পর্যন্ত 6টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। খেলার খবর। বাংলাদেশকে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন করতে সবটুকু উজাড় করে চেষ্টা করবেন বলে জানিয়েছেন জাতীয় দলের নবনিযুক্ত কোচ মারুফুল হক। শনিবার আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব নেয়ার পর এমন আশা ব্যক্ত করেন তিনি। এদিকে স্বল্প সময়ে সাফ চ্যাম্পিয়নশিপে ভালো করতে বাফুফে যোগ্য ব্যক্তিকেই নির্বাচন করেছে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। আমাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে দায়িত্ব দিয়েছে এটা আমি মনে করি একটা পবিত্র দায়িত্ব এবং এটাকে হেফাজত করার দায়িত্ব সম্পূর্ণ আমার নিজের। বাংলাদেশ টপ লেভেলে কোচিং করার যে এক্সপিরিয়েন্স রয়েছে পুরোটা দিয়ে আমি চেষ্টা করব। আমাদের সকল আশা প্রত্যাশা স্বপ্ন সবকিছু এটাকে ঘিরেই। অবশ্যই চ্যাম্পিয়নশিপ টার্গেট নিয়ে আমি আমার কাজ শুরু করতে চাচ্ছি। অন্য কোচের সাথে মারুফুল হকের পার্থক্যটা বোধহয় এখানেই।
দেশীয় কোচ বলেই কিনা দায়িত্ববোধ ও ভালো করার জেদ একটু বেশি মারুফুলের, যার ইঙ্গিতটাও দিয়েছেন এরই মধ্যেই। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে নিজ উদ্যোগে শিষ্যদের নিয়ে কাজ শুরু করে দিয়েছেন উয়েফার এ লাইসেন্সধারী এই কোচ। দক্ষিণ এশিয়া অঞ্চলে বাংলাদেশের অবস্থান অন্য দলগুলোর মতো অনেকটা সমানে সমান হলেও সাফের গেল কয়েকটি আসরে বাংলাদেশের পারফরমেন্স ছিল বিবর্ণ। সেই বিবর্ণ পারফরমেন্স রঙিন করে তোলার দায়িত্বটা এখন মারুফুলের কাঁধে, যার প্রথম কাটাছেড়াটা হচ্ছে গ্রুপের দুই শক্তিশালী দল সাফের বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান আর মালদ্বীপকে নিয়ে। 21 দিন যদি নিবিড়ভাবে কাজ করতে পারে এবং তাদেরকে মোটিভেট করতে পারে এবং তাদের যে ঘাটতিগুলো রয়েছে আমাদের এবং আফগানিস্তান এবং মালদ্বীপের যে উইক পয়েন্টগুলো আছে সেগুলো যদি আমরা কাজে লাগাতে পারি, ইনশাল্লাহ এই ডিফারেন্সটা ওভারকাম করা সম্ভব। আসন্ন সাফে মামুনুলদের গুরু দায়িত্বটা এতদিন ছিল লোপেজের কাঁধে, কিন্তু বাজে পারফরমেন্সের ধারাবাহিকতা আর দল নিয়ে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষায় চাকরি হারিয়েছেন এই ইতালিয়ান। তাই স্বল্প সময়ে দলের জন্য একজন উপযুক্ত কোচ নির্বাচনের চ্যালেঞ্জ ছিল বাফুফের কাছে। ইমিডিয়েটলি যিনি প্লেয়ারদেরকে নিয়ে কাজ করতে পারবেন, প্লেয়ারদেরকে যার চেনা আছে, প্লেয়ারদের উপর যার কমান্ড আছে, সেই হিসাবে মারুফ হচ্ছে আমাদের অত্যন্ত একজন স্বনামধন্য কোচ। আপনার জন্য একটা চ্যালেঞ্জ, এই সুযোগটা সম্পূর্ণ সদ্ব্যবহার করা এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে দেশের গৌরব বৃদ্ধি করা। ফুটবল ফেডারেশনের সাথে মারুফুলের চুক্তি সাফ পর্যন্ত, তবে সাফ মিশনের দল সফল হলে চুক্তিটা দীর্ঘমেয়াদী হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বাফুফে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে 28 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শনিবার এক সংবাদ সম্মেলনে এই দল ঘোষণা করা হয়। 28 সদস্যের এই প্রাথমিক দলে জায়গা পেয়েছেন কিরগিজস্তান, তাজিকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ না খেলা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি এবং মিডফিল্ডার জাহিদ হোসেন। পাশাপাশি অসুস্থতার জন্য বাদ পড়া জুয়েল রানাও ফিরেছেন সাফের এই প্রাথমিক দলে। এছাড়াও প্রাথমিক দলে ফিরেছেন গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল, ডিফেন্ডার ইয়ামিন মুন্না, নাসিরউদ্দিন চৌধুরী, আতিকুর রহমান মিশু, মিডফিল্ডার সোহেল রানা এবং স্ট্রাইকার ফয়সাল মাহমুদ। তবে গেল চীন সফরে ভালো করেও দলে স্থান পাননি তকলিস আহমেদ এবং শাহেদ। প্রবাসের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পৌর নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ, প্রত্যয়নকারীর নাম জমা দিল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। কমিশন ও রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক আস্থা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ। বগুড়ায় শিয়া মসজিদে গুলির ঘটনা তদন্তে কোনো অগ্রগতি হয়নি, জানালেন পুলিশ সুপার। আটক 3 জন রিমান্ডে, আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন। আইএসের কথা বলে দেশকে অকার্যকর করার অপচেষ্টা চলছে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর। কক্সবাজারে প্রশিক্ষণের সময় কামানের গোলা বিস্ফোরণে সেনা সদস্য নিহত, আহত 3 জনকে আনা হয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। এবং যানজট নিরসনে গাজীপুর থেকে রাজধানীর হাতিরঝিল পর্যন্ত সড়কের 22টি স্থানে ইউলুপ নির্মাণের সিদ্ধান্ত। প্রকল্প বাস্তবায়ন করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিডিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।